হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এডুকেশন হাব। আমি তোমাদের আজকে যে ভিডিওটা বানিয়ে দিচ্ছি যেটা আমার সিরিজ ওয়াইজ চলছিল ফ্রম দ্য ক্লাস 10th ফার্স্ট চ্যাপ্টার ফ্রম হিস্ট্রি দ্য রাইজ অফ ন্যাশনালিজম ইন ইউরোপ। সেই চ্যাপ্টারের পরের ভিডিওটা নিয়ে আমি চলে এসেছি। এটা পার্ট 2 বা ইউনিট 2, যেখানে আমরা দেখব দ্য মেকিং অফ ন্যাশনালিজম ইন ইউরোপ। আস্তে আস্তে ইউরোপের প্রত্যেকটা দেশ কিভাবে ন্যাশনালিজম ফিলিংসটা গ্রো করছে বা প্রত্যেকটা দেশ কিভাবে ইউনাইট হচ্ছে সেটাই আমরা এখানে দেখব। চলো আর দেরি না করে আমরা লাইন টু লাইন পড়ি এবং প্রতিটা লাইনে বোঝার চেষ্টা করি। If you look at the map of mid 18th century Europe, you will find that there were no nation state. এখানে পরিষ্কার বলে দিয়েছে যে তোমরা যদি 18th সেঞ্চুরির ইউরোপের দিকে তাকাও তখন কোন রকম নেশন স্টেট তোমরা কিন্তু পাবে না। তার মানে কি, তখন কোনো একটা ইউনাইট একটা দেশকে তুমি খুঁজে পাবে না। প্রত্যেকটা দেশের তৈরি ছিল টুকরো টুকরো আলাদা আলাদা সব স্টেট গুলো, যেন নিজেদের মতো মাথাচাড়া দেওয়া, প্রত্যেকের একটা আলাদা আলাদা আইডেন্টিটি ছিল। দেয়ার ওয়্যার নো এনি নেশন স্টেট অ্যাট অল। কোথাও একটা পুরো দেশ বলে কিছু ছিল না। What we know today as Germany, Italy and Switzerland were divided into kingdoms, duchies and cantons whose rulers had their autonomous territories. প্রত্যেকটা দেশ যেগুলো আজকের দিনে আমরা জার্মানি, ইটালি, সুইজারল্যান্ড সবাইকে দেখতে পাচ্ছি, সেগুলো সমস্তটাই ছিল বিভিন্ন রুলারের আন্ডারে। এবং কোথাও কোনো একটা ইউনাইট একটা কোনো দেশ বলে কিছু ছিল না। Eastern and Central Europe were under autonomous territories. Eastern and Central Europe were under autocratic monarchies within the territories of which lived ডাইভার্স পিপলস। প্রত্যেকটা দেশের মধ্যে ভ্যারাইটিস, বিভিন্ন ধরনের নিয়মের, বিভিন্ন ধরনের লোক বসবাস করত। দে ডিড নট see themselves as a sharing a collective identity. ওদের মধ্যে কোনো কালেকটিভ আইডেন্টিটি ছিল না। এটার মানে কি? তার মানে হচ্ছে কোনো কমন কালচার, ওরা কমন কালচার মানে তাদের মধ্যে কোনো ঐক্যবদ্ধ ব্যাপারটা ছিল না। তাদের মধ্যে কোনো রকম একটা যে যেমন আজকের দিনে আমরা ইন্ডিয়ান বলে নিজেদের পরিচয় দিই, তার মানে এই ইন্ডিয়ান ওয়ার্ডটা দিয়ে কিন্তু সেই কাশ্মীর হোক থেকে হোক, কন্যাকুমারী হোক, গুজরাট থেকে অরুণাচল প্রদেশ হোক, প্রত্যেকটা লোক আমরা নিজেদেরকে পরিচয় দিই অ্যাজ এ ইন্ডিয়ান হিসেবে। তো সেই রকম সেই সময় কিন্তু এরকম কোনো একটা রেকগনিশন ছিল না, এরকম কোনো নিজেদের কোনো পরিচয় বলে কিছু ছিল না। তাদের মধ্যে কোনো রকম একটা কমন কালচার তখন দেখা যেত না। Often they even spoke different languages and belonged to different ethnic groups. আচ্ছা, এই পার্টে মেইন যে কোটেশন লাইনটা এখানে তুলে দেয় বা দেয় কোশ্চেনটা, সেটা হচ্ছে the Habsburg Empire, the ruled over Austria-Hungary for example, was a patchwork of many different regions and peoples. Explain. এটাকে তোমরা হাইলাইট করে নাও, এটাই কিন্তু কোশ্চেন, এটাই কিন্তু তোমাদের কোশ্চেনে দিয়ে দেবে যে এটাকে তোমরা এই যে লাইনটা তোমরা দেখতে পাচ্ছ, এই লাইনটাই কিন্তু তোমাদের একটা কোটেশন লাইন তুলে দিয়ে বলবে এক্সপ্লেন উইথ আ সুইটেবল এক্সাম্পল বা এক্সপ্লেন উইথ সাম এক্সাম্পল। তো সেখানে তোমাদের এক্সাম্পল গুলো হবে পরের যে পয়েন্টটা আমি পড়বো, এগুলো এক একটা পয়েন্টিং করে নাও এবং প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা পয়েন্ট হবে। আমি প্রত্যেকটা হাইলাইট করে দিচ্ছি, সেগুলো তোমরা খেয়াল রাখো। যেমন নাম্বার 1, it included the Alpine regions, এটা একটা পয়েন্ট। Alpine regions, the Tyrol, Austria, the Sudetenland, as well as Bohemia, where the aristocracy was predominantly German speaking. তাহলে এই দেশগুলোতে কি দিয়ে কথা বলতো? জার্মানে কথা বলতো। নেক্সট পয়েন্ট হবে it also included the Italian speaking provinces of Lombardy and Venetia. থার্ড পয়েন্ট হবে in Hungary, half of the population spoke Magyar while the other half spoke a variety of dialects. প্রত্যেকটা দেশের মধ্যে তুমি দেখতে পাচ্ছ আলাদা আলাদা এরিয়া, আলাদা আলাদা ধরনের লোকেদের ভাষা ছিল। ইন গ্যালেশিয়া, যে কটা পয়েন্টিং আমি করছি এগুলোই কিন্তু পয়েন্ট হবে। ইন গ্যালেশিয়া the aristocracy spoke Polish. Beside these three dominant groups, there also lived within the boundaries of the empires a mass of subject peasant peoples, Bohemians and Slovaks to the north, Slovenes,
in Carniola, Croats to the south, and Romans to the east in Transylvania. Third, next point হবে, such differences did not easily promote a sense of political unity. The only the height binding these diverse, এই লাইনটার উপর সবাই একটুখানি ফোকাস করবে। এখানে কি বলতে চেয়েছি, only tie binding these diverse groups together was a common allegiance to the emperor. তার মানে হচ্ছে প্রত্যেকটা পয়েন্টে বুঝিয়ে দেওয়া হয়েছে যে আলাদা আলাদা এরিয়া, আলাদা আলাদা ভাষায় তারা কথা বলতো, তাদের এথনিসিটি আলাদা ছিল, তাদের কালচার আলাদা ছিল, তাদের কস্টিউমস আলাদা ছিল। কিন্তু লাস্ট একটা লাইন ভীষণভাবে ইম্পর্টেন্ট, এবং এটা দিয়ে কনক্লুড করবে তোমরা যে যতই ডাইভার্স গ্রুপ থাকুক তারা একটা বিষয় অবশ্যই এক ছিল, সেটা হচ্ছে তারা রাজার কাছে নত ছিল, তারা রাজা তাদের একটাই ছিল। ঠিক আছে, তো এই যে পুরো প্যারাগ্রাফটা আমি পড়লাম, তার মধ্যে মেন কোশ্চেনটা হবে যে ইয়েলো পার্টটা আমি এখানে দাগিয়ে দিয়েছি, এটা হচ্ছে কোশ্চেন, এবং পরপর বাকি যে টিক মার্কগুলো দিলাম এগুলো হচ্ছে তোমাদের পয়েন্টস, যেটা তোমরা বুলেটসের সাহায্যে লিখবে। থ্যাংক ইউ ভেরি মাচ। আর এর পরের ভিডিওতে আবার পরের অংশটা নিয়ে আমি তোমাদের সামনে চলে আসবো। চল, আজকের মতো এখানেই শেষ করছি। তোমাদের কিছু বলার থাকলে অবশ্যই কমেন্টে সেটা কিন্তু আমাকে জানাবে। থ্যাংক ইউ।